হ্যালো, আমি সদরপুর হাই স্কুলের বিজ্ঞানের শিক্ষিকা। আমি ক্লাস 8-এর এখন ক্লাস নিচ্ছি। ক্লাস 8-এর বিজ্ঞান ক্লাসে আমি তাপ পড়াচ্ছিলাম। কিছুটা আমি তাপ পড়িয়েছি, তারপর থেকে আমি পড়াচ্ছি। এখানে পেজ নাম্বার 31, তোমাদের টেক্সট বইয়ের পেজ নাম্বার 31 যদি তোমরা খোলো তাহলে দেখতে পাবে এখানে রয়েছে একটা ছবি। এই যে 60 গ্রাম জল, যার উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 120 গ্রামের একটা বস্তু নেওয়া হয়েছে, যে বস্তুটার তাপমাত্রা হচ্ছে বা উষ্ণতা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এই জলের মধ্যে এই বস্তুটাকে ফেলে দেওয়া হচ্ছে। দেওয়ার পরে ধরে নেওয়া হচ্ছে দুটো বস্তুর একসাথে করে, মানে জল এবং এই বস্তু দুটোরই তাপমাত্রা এখন দাঁড়িয়েছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে এখানে লেখাটা রয়েছে, লেখাটা পড়ে নিলে তোমরা একটু বুঝতে পারবে। এবার দেখা যাচ্ছে যে জলের উষ্ণতা 25 ডিগ্রি ছিল, কিন্তু হয়েছে এখন কত, 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে জলের উষ্ণতা বেড়েছে, কতটা বেড়েছে না 50 - 25, 25 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে। অর্থাৎ জল কিছুটা তাপ গ্রহণ করবে। আর বস্তুর উষ্ণতা কি হচ্ছে, ছিল 100 ডিগ্রি, হয়েছে 50 ডিগ্রি। তার মানে বস্তুর উষ্ণতা কমেছে, বোঝাই যাচ্ছে। কতটা কমেছে না 100 - 50 = 50 ডিগ্রি সেন্টিগ্রেড কমবে। অর্থাৎ বস্তু কিছুটা তাপ হারাবে। এখন বস্তু যতটা তাপ বর্জন করলো, জল কিন্তু ঠিক ততটা তাপই গ্রহণ করলো। এবার আমরা আগে পড়ে এসেছি Q = m × K × T। জল যে পরিমাণ তাপ গ্রহণ করলো তা হচ্ছে কত, Q = m এর ভর হচ্ছে 60, আমরা জানি, তাই জন্য 60 বসিয়েছি, ইন্টু K এর মান হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, তাই জন্য K এর মান আমরা 1 বসিয়েছি, ইন্টু T। T হয়েছে কত, 50 - 25 = 25। অর্থাৎ এইটা গুণ করলে দাঁড়াচ্ছে, মানে 60 × 25 গুণ করলে দাঁড়াচ্ছে 1500 ক্যালোরি। 1500 ক্যালোরি। এই যে এখানে রয়েছে, তোমরা খাতাটা দেখে নাও একবার, তাহলে সুবিধা হবে দেখতে। এই যে 60 × 25 = হয়েছে কত, 1500 ক্যালোরি। এবার বস্তুর ক্ষেত্রে আমরা দেখছি m = কত হচ্ছে, 120 গ্রাম। আর K = আমরা জানি না, এটা আমাদের বার করতে হবে। বস্তুর ক্ষেত্রে K এর মানটা আমাদের বার করতে হবে। আর T = কত আমরা জানি, 100 - 50 = হয়েছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ Q = m, মানে 120, K আমরা জানি না, তাই জন্য Kই বসালাম, আর T হচ্ছে 50। তাহলে এটা গুণ করলে দাঁড়াচ্ছে 6000 K, 6000 K। আবার একটু বইতে চলে আসলাম। তাহলে এবার আমরা আগেই জেনেছি যে বস্তু যতটা তাপ বর্জন করলো, জল ঠিক ততটাই তাপ গ্রহণ করলো। অর্থাৎ এই যে 6000 K যেটা বেরিয়েছে, সেটা সমান জলের ক্ষেত্রে যে 1500 ক্যালোরি বেরিয়েছিল, দুটো সমান। তাহলে 6000 K = 1500। এখানে খাতায় চলে আসি, তাহলে আমরা এখানে লিখতে পারি 6000 K = হচ্ছে 1500। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা K এর ভ্যালুটা পাবো। K এর ভ্যালু কি করে বার করব না, এখানে ভাগ কিভাবে করতে হয় ভগ্নাংশে জানা আছে তো, 1500-র তলায় এইটা নেমে যাবে, মানে 6000। এই ভাগটা যদি করা হয়, এই 0 0 কেটে গেল। এবার 15/60 করলে আনসার বেরোবে 0.25। অর্থাৎ K এর ভ্যালু বেরোলো এটা। ঠিক আছে, এটা হচ্ছে K এর মান বেরোলো। অর্থাৎ যে বস্তুটি আমরা নিয়েছিলাম, বস্তুটির ক্ষেত্রে K = 0.25 এই মান পাওয়া যাচ্ছে, যখন জলের ক্ষেত্রে K = 1 ধরা হচ্ছে। জলের ক্ষেত্রে K = 1 না হয়ে যদি অন্য কিছু ধরা হলে বস্তুটার ক্ষেত্রে K এর মানও অন্য হতো। অর্থাৎ K এর মানটা হচ্ছে আপেক্ষিক, মানে জলের মান যদি পাল্টে যায়, জলের K এর মান, তাহলে এই বস্তুর K এর মানও পাল্টে যাবে, মানে K এর মান হলো কি, আপেক্ষিক। তাই Q = m × K × T। এই সম্পর্কটিতে K কে বলা হয় আপেক্ষিক তাপ,
তাহলে কে এর আমরা নাম কি পেলাম? কে এর আমরা নাম পেলাম আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ। আর টি কি? টি হচ্ছে উষ্ণতার পরিবর্তন। টি কি? টি হচ্ছে উষ্ণতার পরিবর্তন। মানে কতটা উষ্ণতা পাল্টে যাচ্ছে, সেটা উষ্ণতা বাড়তেও পারে, উষ্ণতা কমতেও পারে। যতটা কমছে কিংবা যতটা বাড়ছে সেটাকেই আমরা টি দিয়ে বোঝাচ্ছি। টি হচ্ছে উষ্ণতার পরিবর্তন। আচ্ছা, এবার পরের পেজে যাও। আপেক্ষিক তাপকে সাধারণত কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? এস দ্বারা প্রকাশ করা হয়। আগের পাতার আলোচনা অনুযায়ী বিভিন্ন পদার্থের এস মানে আপেক্ষিক তাপ কিন্তু মান আলাদা আলাদা হয়, অর্থাৎ পদার্থ আলাদা হয়ে গেলে আপেক্ষিক মানও আলাদা হয়, আপেক্ষিক তাপের মানটাও আলাদা হয়। কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। তাহলে আমরা এখান থেকে একটা প্রশ্ন পেলাম, সেটা হচ্ছে আপেক্ষিক তাপ কাকে বলে? একটা প্রশ্ন পেলাম, যে প্রশ্নের উত্তরটা তোমরা লিখবে। আপেক্ষিক তাপ কাকে বলে? এর উত্তরটা বইতেই রয়েছে, বই থেকে তোমরা লিখে নিতে পারবে। এই যে এখানটা হবে, কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। কিউ সমান সমান এম ইন্টু এস ইন্টু T2 মাইনাস T1। T2 মাইনাস T1 কেন বলেছে? কারণ উষ্ণতার বৃদ্ধি ছিল T1, হয়েছে T2, তাহলে কতটা বৃদ্ধি হয়েছে? তাহলে T2 মাইনাস T1। আর এস হচ্ছে আপেক্ষিক তাপ। এটি গৃহীত বা বর্জিত তাপ পরিমাপের রাশিমালা। এখানে টি এর পরিবর্তে T2 মাইনাস T1 লেখা হয়েছে, যেখানে T1 হলো প্রাথমিক উষ্ণতা, T2 হচ্ছে অন্তিম উষ্ণতা। এই রাশিমালা প্রয়োগ করে আমরা নিচের ফাঁকা স্থানগুলো পূরণ করতে হবে। এটা তোমাদের হোমওয়ার্ক রইল। এটা তোমরা নিজেরা বাড়িতে ফিল আপ করবে। এর পরের দিন যখন আমি আবার ভিডিও কলের মাধ্যমে ক্লাস নেব, তখন এইগুলোর বিষয়ে আলোচনা করব। এটা তোমাদের হোমওয়ার্ক রইল। আচ্ছা, এবারে আমরা চলে আসছি অবস্থার পরিবর্তন এবং লীন তাপের ধারণা। কিসে চলে আসলাম? অবস্থার পরিবর্তন ও লীন তাপের ধারণা। তাপ প্রয়োগ বা নিষ্কাশনের ফলে পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হওয়াকে অবস্থার পরিবর্তন বলে। অবস্থার পরিবর্তনের একটা খুব ভালো উদাহরণ যদি আমি বলি, সেটা তোমরা প্রত্যেকেই খেয়াল করতে পারবে। পদার্থের 3 রকম অবস্থা হয়, তাই তো? একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে গ্যাসীয়। তাহলে এই যে কঠিন থেকে তরল হচ্ছে বা তরল থেকে গ্যাসীয় হচ্ছে, এই যে অবস্থার পরিবর্তন হচ্ছে, সেইটাকেই বলা হচ্ছে, মানে এই যে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে তাপ প্রয়োগের ফলে অথবা তাপ নিষ্কাশনের ফলে। যেমন বরফ। বরফ কীরকম পদার্থ? বরফ হচ্ছে কঠিন পদার্থ। তাহলে বরফকে যদি আমরা তাপ প্রয়োগ করি, বরফ কিসে পরিণত হবে? জলে পরিণত হবে। তাহলে জলটা কীরকম পদার্থ হবে? জলটা হলো তরল পদার্থ। তাহলে কঠিন থেকে কি হয়ে গেল? তরল হলো। আবার এই জলকে যদি আমরা আরও তাপ প্রয়োগ করি, তাহলে জলটা কি হয়ে যাবে? বাষ্প হবে। তাহলে এই বাষ্পটা পদার্থের কীরকম অবস্থা? গ্যাসীয় অবস্থা। তাহলে তরল থেকে আবার গ্যাসীয় হয়ে গেল। আবার উল্টো পথটা যদি আমরা দেখি, ধরো বাষ্পটার থেকে আমরা কোনোভাবে তাপটা নিষ্কাশন করে নিলাম, তাহলে বাষ্পটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হলে সেটা কি হবে? জল হবে। তার মানে বাষ্প ছিল গ্যাসীয়, গ্যাস থেকে হয়ে গেল তরল। আবার আমরা সেই জলকে যদি আরও ঠান্ডা করি, আরও ওর থেকে তাপ যদি আরও বার করে নিই,
ঠান্ডা করার অর্থ কি? ঠান্ডা করার অর্থ হচ্ছে তাপ বার করে নেওয়া হচ্ছে ওখান থেকে। তাহলে তাপ যদি ফ্রিজে রেখে দিই জলটাকে অনেকক্ষণ ধরে, তাহলে ওটা তাপ হারিয়ে ফেলবে, হারিয়ে ফেলে কি হয়ে যাবে? বরফ হয়ে যাবে। তাহলে সেটা তরল থেকে কি হয়ে গেল? তরল থেকে কঠিন হয়ে গেল। তাহলে এই যে তাপ প্রয়োগের ফলে একরকম পরিবর্তন হলো পদার্থের অবস্থার, আবার তাপ যখন বার করে নেওয়া হচ্ছে অর্থাৎ তাপ যখন হারিয়ে ফেলছে তখন আরেক রকম পরিবর্তন হলো অবস্থার। এই ঘটনাটাকেই বলা হচ্ছে পদার্থের অবস্থার পরিবর্তন। 1 কাপ জলকে কিছুক্ষণ ধরে তাপ দিলে কি দেখা যাবে? তার উষ্ণতা বেড়ে যায়। অথচ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 খণ্ড বরফকে তাপ প্রয়োগ করে গলতে দিলে বরফটা সম্পূর্ণ গলে যাওয়ার আগে যদি তার উষ্ণতা মাপা হয় তাহলে দেখা যাবে সেই 0 ডিগ্রি সেন্টিগ্রেডই রয়েছে। কি বলছে এখানে কথাটা? 1 কাপ জল রয়েছে, সেই জলটাকে আমরা বেশ কিছুক্ষণ ধরে তাপ দিচ্ছি, তাহলে কি হবে? জলটার উষ্ণতা বেড়ে যাবে, তাই তো? এটা স্বাভাবিক। কিন্তু যদি আমরা একটা বরফ নিই, যে বরফের উষ্ণতাটা হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কত আছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই বরফটাকে আমরা বার করে রাখলাম, মানে ফ্রিজ থেকে বার করে বাইরে রাখলাম। বরফটা যখন সম্পূর্ণ গলে গিয়ে জল হলো, সেই মুহূর্তে আমরা যদি তাপমাত্রাটা মাপি তাহলে দেখা যাবে বরফের তাপমাত্রা 0 ডিগ্রি তো ছিলই, যে জলটা তৈরি হলো বরফটা গলে যাওয়ার ফলে সেই জলের তাপমাত্রাটাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে। তাহলে এখানে একটু অদ্ভুত ঘটনা ঘটলো। আমরা সাধারণত জানি কি তাপ প্রয়োগের ফলে কি হচ্ছে? বরফটা গলে গিয়ে জল হচ্ছে। তাহলে তাপ প্রয়োগের ফলে কি হয়? পদার্থের উষ্ণতা বৃদ্ধি পায়। কিন্তু এক্ষেত্রে বরফের উষ্ণতা 0 ডিগ্রি ছিল, আবার জলের উষ্ণতাও 0 ডিগ্রি আছে। এটা কিভাবে সম্ভব হলো? এটা সম্ভব হলো লিন তাপের জন্য। সেই লিন তাপটা কি সেটা নিয়েই আমরা এবার আলোচনা করব। আর এই যে বরফটা গলে গিয়ে জল হলো, এই ঘটনাটাকে আমরা কি বলবো? গলন বলবো। কি বলবো? গলন বলবো। তাহলে কি হলো? এভাবে বেশিরভাগ কঠিন পদার্থকে তাপ দিলে সেটা গলে গিয়ে তরলে পরিণত হয়। সেক্ষেত্রেও ঘটনাটিতে দেখা যাবে কোনো না কোনো নির্দিষ্ট উষ্ণতাতেই ঘটে, অর্থাৎ উষ্ণতার পরিবর্তন ঘটছে না। এক এক ধরনের কঠিন পদার্থের ক্ষেত্রে এই উষ্ণতা এক এক রকমের হচ্ছে। এই নির্দিষ্ট উষ্ণতা এবং ওই কঠিন পদার্থগুলির গলনাঙ্ক, মানে ওই নির্দিষ্ট যে উষ্ণতায় কঠিন পদার্থটা জাস্ট গলে যাচ্ছে, সেটা হচ্ছে ওই পদার্থটার গলনাঙ্ক। যেমন আমরা বরফের ক্ষেত্রে দেখলাম যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বরফ ছিল, আবার যখন গলে গিয়ে জল হচ্ছে তখনও 0 ডিগ্রি সেন্টিগ্রেডই রইল। তাহলে ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেডটা হচ্ছে বরফের গলনাঙ্ক ধরতে পারি আমরা। তাহলে ওই কঠিন পদার্থের গলনাঙ্ক এটা হলো। এবার দেখো, তোমরা দেখেছো যে গলানো মোমকে তরল অবস্থায় কিছুক্ষণ রেখে দিলে সেটা আবার নিজের থেকেই জমে শক্ত হয়ে যায়, তাই তো? একটা গলানো মোম, সেটাকে আমরা তরল অবস্থায় কিছুক্ষণ রেখে দিলাম, খানিকক্ষণ পরে দেখা যাবে ও নিজের থেকেই আবার জমে গিয়ে আবার আগের অবস্থায় ফিরে এসেছে। আবার ফ্রিজে রাখা জল জমে বরফ হচ্ছে, তাও তোমরা জানো। তরল পদার্থ জমে কঠিন হবার সময় তরলটা তাপ ছেড়ে দেয়। যখন তরল থেকে কি হচ্ছে? কঠিন হচ্ছে, তখন সে কি করছে? তাপ ছেড়ে দিচ্ছে, অর্থাৎ তাপ হারিয়ে ফেলছে। তরল পদার্থ তাপ বর্জন করে যখন কঠিনে পরিণত হয় সেই ঘটনাকে বলা হচ্ছে কি? কঠিনীভবন। আমরা যেমন গলন পড়লাম, কি না গলন হচ্ছে কঠিন থেকে তরল হচ্ছে, আর ঠিক যখন উল্টোটা হচ্ছে অর্থাৎ তরল থেকে কঠিন হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে কি? কঠিনীভবন। অবস্থার এই পরিবর্তনের সময়ও তরলটার উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, ওই একই উষ্ণতায় ঘটছে। তরল পদার্থ তাপ বর্জন করলে তা এক সময় জমে কঠিনে পরিণত হয়। সেক্ষেত্রে ঘটনাটি কোনো না কোনো নির্দিষ্ট উষ্ণতাতেই ঘটে। এক এক ধরনের তরল পদার্থের ক্ষেত্রে ওই উষ্ণতা এক এক রকমের হয়। ওই নির্দিষ্ট উষ্ণতা ওই তরল পদার্থগুলির হিমাঙ্ক। ঠিক যেমন আমরা গলনাঙ্ক পড়েছিলাম, ওই নির্দিষ্ট উষ্ণতাকে যেমন গলনাঙ্ক বলে, তেমন এটাও হচ্ছে হিমাঙ্ক। এখানে একটা
চার্ট রয়েছে, যে চার্টে কয়েকটা পদার্থের নাম রয়েছে, যেমন পারদ, বরফ, সোনা, তামা, লোহা। এদের গলনাঙ্ক আর এদের হিমাঙ্ক দুটো আলাদা আলাদা করে দেওয়া রয়েছে ডিগ্রি সেন্টিগ্রেডে। দেখো পারদের ক্ষেত্রে গলনাঙ্ক যেমন 39.5 ডিগ্রি সেন্টিগ্রেড, হিমাঙ্ক হচ্ছে -39.5 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার বরফের ক্ষেত্রে গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, হিমাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার সোনার ক্ষেত্রে দেখো 1063 মানে 1063 ডিগ্রি সেন্টিগ্রেড গলনাঙ্ক, হিমাঙ্কও ঠিক তাই 1063 ডিগ্রি সেন্টিগ্রেড। তামার ক্ষেত্রে হচ্ছে 1083, এখানেও তাই 1083 গলনাঙ্ক হিমাঙ্ক। ঢালাই লোহার ক্ষেত্রে 1200 গলনাঙ্ক প্রায়, হিমাঙ্ক তাই প্রায় 1200। আচ্ছা, মনে রাখবে কাঁচ, মাখন, চর্বি, মোম, পিচ ইত্যাদির কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না। এই সমস্ত পদার্থের গলনাঙ্ক এবং হিমাঙ্কের মান সমানও হয় না। তাহলে যদি প্রশ্ন আসে যে একটি এমন পদার্থের নাম লেখো যার গলনাঙ্ক এবং হিমাঙ্কের মান সমান হয় না, তখন এইগুলোর থেকে একটা যে কোনো বললেই হবে, কাঁচ, মাখন, চর্বি, মোম, পিচ ইত্যাদি। ঠিক আছে, আজকে এই অবধি রইল। আমি এর পরের দিনে আবার ভিডিও করব এখান থেকে, গলনে এবং কঠিনীভবনে আয়তনের পরিবর্তন, এখান থেকে আমি পরের দিন পড়াবো। আজকে এই অবধি রইল। ভিডিওটা তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখবে এবং দেখে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে।